হ্যালো হ্যালো, কি খবর আপনাদের সবার? আজকে আইসক্রিম খেতে খেতে তারপর আপনাদের সাথে আড্ডা দেবো। গ্রীষ্মকালে আইসক্রিম খেতে আসলে দারুণ মজা। আসলে গতকালকে আমাদের এখানে একটা আইসক্রিমের বক্স চলে আসে, তো ভাবলাম আজকে যেহেতু ক্রেভিংসও আছে, আজকে যেহেতু খাওয়ার ইচ্ছাও করতেছে, তো আজকে খেতে খেতেই কথা বলি। এমনভাবে বলছি যে আইসক্রিমের বক্স আসে যে হাইটে হাইটে চলে আসছে। ওফ, ও ভ্যানিলা ফ্লেভার্ড। আপনাদের নিশ্চয়ই লোভ লেগে যেতেছে। আমি লোভ লাগানোর জন্য ইয়ে করতেছি না। বাই দ্য ওয়ে, আমি নাইমুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। খাইতে খাইতে সাধারণত সালাম দিতে হয় না। কেন দিতে হয় না আমি আসলে এখনও পর্যন্ত জানি না, এটা আমাকে জানতে হবে। তবে আপনার উপর শান্তি বর্ষিত হোক এই কামনা করি, এবং এই কামনা করে আমি ভিডিওটা শুরু করছি। আসলে এইবারের গ্রীষ্মকালটা আমার মনে হচ্ছে আমি প্রপারলি এনজয় করতে পারতেছি না, কারণ একটু পরপরই আসলে একটু পরপর বলতে কিছুদিন পরপরই আসলে বৃষ্টি হচ্ছে, তো একটা সুন্দর এনভায়রনমেন্ট আছে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি খুব আরামদায়ক একটা একটা মানে কি বলে মৌসুম আমি অনুভূত করতে পারছি, বুঝছেন। অবশ্য এই জিনিসটা খারাপও লাগে, কারণ নেচার যেরকম বিহেভ করা উচিত ওই রকম যদি বিহেভ না করে, এটা আসলে খারাপ ব্যাপার। আমরা হয়তো প্রথম হয়তো এটা না বুঝলেও হয়তো আমাদের সন্তানদেরকে এই জিনিসটা ভুগতে হবে, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, আজকে আমি এনভায়রনমেন্ট নিয়ে কোনো লেকচার দেবো না, ঠিক আছে, বা সিরিয়াস কোনো টপিকে কথা বলবো না। আমি আজকে খুব চিল মুডে আছি, খুব লাইট মুডে আছি। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা হয়তো সকালবেলা আপলোড হওয়া উচিত ছিল, কিন্তু আমি সকালবেলা আপলোড করতে পারিনি। এখন বাজে গেছে রাত 10টা। ও মাই গড, এক বসাতে এক জায়গার মধ্যে আমি 2টা ভিডিও শ্যুট করবো, ঠিক আছে। এক লাইন কথা বলি আর এক লাইন খাই। আজকের কথা হবে আইসক্রিম নিয়ে, যেহেতু আইসক্রিমের বক্স নিয়ে বসছি আমি। আমার ডিসগাস্টিং লাগতেছে হয়তো আপনাদের, তাই না? আচ্ছা, আইসক্রিম সাধারণত আমি খাচ্ছি হচ্ছে আপনার ভ্যানিলা আইসক্রিম, একদম সাদা ধবধবে কালারটাই আমার খুব পছন্দ। তবে আমার ফেভারিট হচ্ছে চকলেট ফ্লেভার্ড আইসক্রিম। আপনার কোন ফ্লেভার পছন্দ এটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মানে এগুলো হচ্ছে বেসিক টাইপ অফ ফ্লেভার্স। লাইক বেসিক ফ্লেভার বলতে মৌলিক ফ্লেভার, মানে যেখানে অন্য কোনো ফ্লেভার মিক্স করা হয় না। লাইক ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি এবং হচ্ছে ম্যাঙ্গো। এই চারটা হচ্ছে কি আপনার মৌলিক ফ্লেভার, যেটার মধ্যে অন্য কোনো কিছু মিক্স করা হয় না, একদম একদম ফ্রেশ থাকে। হ্যাঁ, ছোটোবেলা থেকে আমরা এই 4 ফ্লেভারটা দেখে আসতেছি। এরপর যখন একটু বড় হই তখন দেখি যে মিক্সড ফ্লেভার চলে আসছে বাজারের মধ্যে, যে ম্যাঙ্গোর সাথে ভ্যানিলা, ভ্যানিলার সাথে চকলেট, চকলেটের সাথে স্ট্রবেরি, চকলেটের সাথে স্ট্রবেরি দেখছি, বাট হয় এই ধরনের কম্বিনেশন হয়। তারপর দেখা যায় যে আরেকটু যখন বড় হলাম তখন চকো চিপসের ব্যাপার স্যাপার আইসা পড়ছে, বা চকলেট চিপস, চকলেট স্প্রিঙ্কল, এই ধরনের কনসেপ্ট চলে আসছে। তখন এই ভ্যানিলার উপরে ওই চকলেটের স্প্রিঙ্কল, চকলেটের জিনিসপত্র এইগুলো দিয়ে দিত, ভ্যানিলার উপরে ম্যাঙ্গোর স্প্রিঙ্কল, এইসব জিনিস দিয়ে দিত। তো ওইগুলো একটা ভালো রিফ্রেশনেস বা একটা ফ্রেশ কনসেপ্ট ছিল, এগুলো ভালো লাগতো। এরপরে চলে আসে অ্যাডভান্স লেভেল অফ ফ্লেভার্স। অ্যাডভান্স লেভেল অফ ফ্লেভার্স মানে কুলফি ফ্লেভার, মানে যেটা এই বেসিক ফ্লেভারের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন জিনিসের ফ্লেভার নিয়ে আসা হচ্ছে, এই সব জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট হওয়া শুরু হলো। তারপর হচ্ছে রাবড়ি ফ্লেভার, ক্ষীর ফ্লেভার, তারপর ক্ষীর রাবড়ি দুইটার রসমালাই ফ্লেভার। রসমালাই ফ্লেভার আছে কিনা আমি জানি না, বাট এই ধরনের জিনিসপত্র। তারপর গিয়া রেড ভেলভ ফ্লেভার, কি জানি বলে, ওই যে কেক আছে রেড ভেলভেট, হ্যাঁ রেড ভেলভেট ফ্লেভার। এই ধরনের অনেক ধরনের ডিফারেন্ট টেস্টের আইসক্রিম চলে আসে। আমার মেবি ক্ষীর ফ্লেভারটা খাওয়ার সৌভাগ্য হয়েছে, এরপরে আর খাওয়া হয় নাই। আসলে আমি মানে আমাদের ফ্যামিলির মধ্যে একদম প্রথম অনেক আইসক্রিম খাওয়া হতো যখন আমার বাবা জীবিত ছিল তখন। বাই দ্য ওয়ে, হ্যাঁ আপনারা হয়তো জানেন না, আমার বাবা আসলে অনেক আগে মারা গেছিলো। তো এই জিনিসটা সম্পর্কে একটু বলি। ওনার আমি গত ভিডিওর মধ্যেও একটুখানি পার্সোনাল জিনিসপত্র বলা শুরু করছিলাম, এই ভিডিওর মধ্যে একটু পার্সোনাল জিনিসপত্র আসা পড়বে, বাট আমি জাস্ট বলি, হ্যাঁ, একটু নিজেও একটু রিল্যাক্স হই এবং কিছু স্মৃতিচারণ হোক বাবার আইসক্রিম খাওয়া নিয়ে। আমার বাবা ছিল হচ্ছে আপনার কিডনির সমস্যায় আক্রান্ত তো না, আই মিন কিডনির সমস্যা ছিল ওনার, 2টা কিডনি বিকল হয়ে গেছিলো। তো ওনার পানি খাওয়া একদম স্ট্রিক্টলি মানে
বারণ না, লাইক একদম লিমিটে খেতে হবে। কারণ আপনারা হয়তো জানেন যাদের কিডনির সমস্যা হয় বা বিকল হয়ে যায় তাদের আসলে প্রতি সপ্তাহে 1 বার বা 2 বার, কিছু কিছু মানুষদের 3 বার, যাদের খুব সিরিয়াস কন্ডিশন তাদের 3 বার করে আপনার ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস মানে হচ্ছে, যারা জানেন না তাদেরকে বলি, মানে আপনি যে খাবার খান, আপনি যে পানি পান করেন, আপনার বডির মধ্যে তো কিছু দূষিত পদার্থ থাকে, তাই না? দূষিত পদার্থ মানে হচ্ছে আপনি খাচ্ছেন, এরপর মূত্র বিসর্জন করছেন। আপনি মূত্র বিসর্জন মানে সেই মূত্রের মাধ্যমে কিন্তু অনেক ধরনের দূষিত পদার্থ বের হয়ে যায়। এখন কিডনি সমস্যা যদি হয় তাহলে ওই দূষিত পদার্থগুলো বের হতে পারছে না, কিডনি ফিল্টার করতে পারছে না এই আপনার রক্তটাকে। তো যেহেতু কিডনি ফেলিয়ার হয়ে গেল, তো আপনার একটা ডিভাইসের মাধ্যমে রক্তটাকে নেওয়া হয় এবং সেই জিনিসটাকে ফিল্টার করে পরিশুদ্ধ করে আপনার বডিতে ফেরত পাঠানো হয়, যাতে আপনি জীবিত থাকতে পারেন। কেন আমি ব্যাখ্যা করলাম আমি জানি না, আপনারা যথেষ্ট ম্যাচিউর এই জিনিসটা বোঝার জন্য, বাট তারপরও তো পানি আসলে খাবে যে খাইয়া, মানে পানি যদি খায় তাহলে এই জিনিসটা শরীরের জন্য খারাপ। কিডনির যারা সমস্যা আছে, কিডনির সমস্যাতে যারা আছে তারা যদি পানি, এমনিতেই তাদের মানে শরীরের মধ্যে পানি আপনার পায়ের মধ্যে জমা হতে থাকে, ঠিক আছে? কিডনির সমস্যা যারা আছে তারা পায়ের মধ্যে যদি প্রেস করে তাহলে দেখবেন যে সন্ধ্যার পরে মানে একদম দাইবা যায়, ঠিক আছে? কারণ পায়ের মধ্যে অনেক পানি জমতে থাকে। তো পানি যত কম খাওয়া যায় ততটুকু ভালো, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। তো পানি কম খাইতে বলতেছে, কিন্তু পানির পিপাসা তো লাগে, তাই না? প্রত্যেক মৌসুমেই লাগে, গরমকালে আরও বেশি লাগে। তা আমার বাবা করতো কি, আইসক্রিম খাইতো। কারণ 1 চামচ 2 চামচ আইসক্রিম যদি খায় তাহলে গলাটার মধ্যে ঠান্ডা লাগে, পেটটার মধ্যে ঠান্ডা লাগে, খুব মজা লাগে, আরাম লাগে, এবং খুব বেশি কিছু খাইতে হয় না, ঠিক আছে? 1 চামচ আইসক্রিম যদি খায়, 2 চামচ আইসক্রিম যদি খায় তাহলে কিন্তু একটু প্রশান্তি পায়, ঠিক আছে? পানি থেকে একটু একটু পানিকে ভুইলা থাকা যায়, ঠিক আছে? এরকম। তো এই বক্স আইসক্রিম অনেক আসতো আমাদের বাসার মধ্যে, এবং এই 5 টাকা 2 টাকার যে আইসক্রিমগুলো আছে ওইগুলো আসতো অনেক, ওইগুলো উনি খাইতো। শীতকালে খাইতো কিনা আমি জানি না, কারণ আমি তখন খুব ছোট ছিলাম, আমি এত অবজার্ভ করতাম না। বাবা আইসক্রিম খাইতো, আমি খাইতাম ঠিক আছে, অনেক আমি খাইতাম। তবে থাকে না, মানে ছোটোবেলাতে আমার বয়স ছিল তখন মেবি কত ছিল, 7 বছর 8 বছর। আমি ছোটো, এত বেশি কিছু বুঝি না, ঠিক আছে? কিডনির সমস্যা এটা জিনিসটা কি, এটাই তো আমি বুঝি না, ওই বয়স তো বুঝার মতো না। তো পরবর্তীতে উনি অনেক দিন বেঁচে ছিল, কিডনির সমস্যা থাকার পরও অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করেই ছিল, যার কারণে উনি আসলে অনেক দিন পর্যন্ত বেঁচে গেছিলো। এবং ওনার কিন্তু চিকিৎসা, যেহেতু বাই দ্য ওয়ে আমার আব্বা কিন্তু আর্মিতে ছিল, তো ওনার কিডনিতে সমস্যা যখন হয়েছিল তখন সমস্ত খরচ আসলে সরকারের পক্ষ থেকেই হচ্ছিল। তো ওনার আসলে নিজস্ব কোনো খরচ অ্যাকচুয়ালি ছিল না, ফ্রিতেই চিকিৎসাটা পাচ্ছিল, এবং ফ্রিতে চিকিৎসা প্লাস আপনার খুব স্ট্রিক্টলি উনি ওনার ডায়েটকে ফলো করতো, যার কারণে উনি অনেক লম্বা সময় ধরে, মানে কিডনিতে যারা আক্রান্ত হয়, মানে কিডনি যাদের ফেলিয়ার হয়, তারা সাধারণত এত দীর্ঘ সময় আসলে বাঁচে না। মানে বাঁচেরা বলতে আমি জেনারেলি বলতেছি, কারণ সবাই আসলে এত স্ট্রিক্ট ডায়েট ফলো করতে পারে না, বা সবাই এই কন্টিনিউয়াসলি এই চিকিৎসাটা বহনও করতে পারে না, কারণ এই চিকিৎসা কিন্তু অনেক বেশি কস্টলি, ঠিক আছে? কারণ প্রত্যেকবার এই ডায়ালাইসিস করতে আপনার 8 থেকে 10,000 টাকা নাকি লাগে বর্তমানে, আগে মনে হয় আর একটু কম ছিল, কত জানি লাগে আমার এখন ঠিক খেয়াল নাই। তো সপ্তাহে যদি 1 বার বা 2 বার করতে হয় তাহলে 10 কত 20,000 টাকা। তারপর আমি আসলে 20,000 টাকাও লাগতে পারে, আবার এক্স্যাক্টলি আমার আসলে ফিগারটা মনে নাই যে কত টাকা লাগে। সপ্তাহে মনে হয় 2 বার যদি করে তাহলে নাকি 5,000 টাকা হতে পারে, বাট সেটা ব্যাপার না। এই জিনিসটা যখন আপনার কিডনি ফেলিয়ার হবে তখন আপনাকে আপনার আজীবন এই জিনিসটা করে যেতে হবে। তো প্রতি সপ্তাহে আপনার যদি 10,000 টাকা ইনভেস্ট করতে হয়, মাসে যদি 4-10 40,000 টাকা ইনভেস্ট করতে হয়, 12 মাসে আপনি দেখেন, এবং আপনি যত বছর ধরে বাঁচতে চান আপনার কিন্তু সেই খরচটা বহন করতে হবে। তো এটা একটা খুবই লং লাস্টিং ব্যাপার। তো আপনি বলতে পারেন যে যেহেতু আমার বাবার আসলে ফ্রিতে চিকিৎসা হচ্ছে তাহলে উনি কীভাবে মারা গেল, ওনার তো আরও অনেক বছর বেঁচে থাকা কথা ছিল, যেহেতু কন্টিনিউয়াসলি করতেছে এবং স্ট্রিক্টলি ফলো করতেছে ওনার ডায়েটটাকে। আসলে আমার বাবার কিডনিটা আমি যতটুকু শুনছি আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে, ওনার কিডনিটা খুব বড় হয়ে যেতেছিল, ঠিক আছে? ওনার একে তো হচ্ছে কিডনিটা যখন ফেলিয়ার হয় রক্ত পরিশোধন করা বন্ধ করে দেয়, ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে মনে হয় আরও সাইড জিনিসপত্রও হয়। তো ওনার কিডনি নাকি এদিক দিয়ে অনেক বড় হয়ে গেছিলো। তো
ওইখান থেকে ওনার ঝামেলাটা মানে অপারেশনের চেষ্টা করা হয়েছিল সিএমএইচের মধ্যে, তো কিন্তু আসলে আর বেঁচে থাকতে পারে না। আর ওনার কিডনি প্রতিস্থাপন মনে হয় করা যায়, কিন্তু কোনো আলাদা কোনো মানুষ পায় নাই মেবি। মানে এটা কি লিগাল না ইলিগাল আমি জানি না। ওনারা কী করছে, আমি তখন ছোটো ছিলাম, আমি জানিও না। বড় হওয়ার পরে হালকা পাতলা বিভিন্ন মানুষের কাছ থেকে জানছিলাম, তো আসলে অতটুকুই জানা। আমার আইসক্রিম গলে যেতেছে, তো আইসক্রিম দেখলে আসলে ওনার কথা মনে পড়ে আমার। কিন্তু এখানে অনেক হাসি তামাশা, মানে সরি, অনেক কষ্টের কথা বলে ফেললাম। এখন একটু হাসি তামাশা করি, একটু লাইট আপ করি আপনাকে। আমার বাবা আপনার আইসক্রিম খাইতে পারতো, কারণ ওনার কোনো ডায়াবেটিস ছিল না। উনি ফিট ছিল, ফ্রেশ ছিল, এরকম একটা মানুষ ছিল। তো ডায়াবেটিস যেহেতু ছিল না, উনি আইসক্রিম খাইতে পারতো নির্দ্বিধায়। এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আপনি কি জানেন এই কিডনির সমস্যাটা বংশ পরম্পরায় ট্রান্সফার হতে পারে? দ্যাট মিন আমার কিন্তু কিডনিতে মানে কিডনি ফেলিয়ার হওয়ার কিন্তু চান্স আছে। এখন কথা হচ্ছে, আমার আব্বা তো ফ্রিতে চিকিৎসা পাইছে, আমি তো সেটা পাবো না। আমি তো আর আর্মিতে নাই, আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে যদি আমাকে সেইখানে ট্যাকেল করতে হয়। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আমি আইসক্রিম খাইতে পারবো না, কারণ হচ্ছে আমার মায়ের ফ্যামিলির দিক দিয়ে হচ্ছে ডায়াবেটিস, মানে বংশগত। আমি সরি, চামচটা পড়ে গেছে, কিন্তু নিচে ফ্রেশই আছে, সমস্যা নাই। কথা হচ্ছে, আমার বাবার এই যে কিডনির যে ব্যাপারটা, এটা যেমন বংশ পরম্পরায় আসতে পারে, ডায়াবেটিসটাও কিন্তু বংশ পরম্পরায় আসে, ঠিক আছে? এখন আমার বাবার দিকের বংশ পরম্পরায় রোগ হচ্ছে কিডনি ফেলিওর, তারপর ক্যান্সার, এইসব জিনিস ওদের ফ্যামিলির মধ্যে আছে, এখনও হচ্ছে। আমার মায়ের দিকের প্রবলেম হচ্ছে ডায়াবেটিস। আমি ওদের দুইজনের শঙ্করায়নে আমার জন্ম হয়েছে। আমি পড়ছি পুরা এক চিপার মধ্যে। আমার দুইটাই হবে, যদি আমি ঠিকঠাক মানে কাজ না করতে পারি, আমার দুইটাই হবে। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, কিডনি ফেলিয়ারের সম্ভাবনা। আমি কী যে করবো, আপাতত আইসক্রিম খাই। আচ্ছা, আপনি বলতে পারেন যে আমি বক্স করে কেন হইতেছি। বক্সে করে খাওয়ার মানে সাধারণত ভদ্রতা হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে খাওয়া, হ্যাঁ, একটা প্লেটের মধ্যে নিয়ে খাওয়া। কিন্তু নিয়ম ভাঙা, নিষিদ্ধ জিনিস করতে যে মজা, সেই জিনিসটা আসলে নিয়ম মাইনা করার মধ্যে নাই। এর জন্য আমি বক্সের মধ্যে খাচ্ছি। এটা হচ্ছে একদম স্ট্রেট কাট আমার উত্তর। আপনার কী জানি বলতে চেয়েছিলাম, এই বক্স নিয়ে আর কি, যে নিষিদ্ধ জিনিস যেটা বলতেছিলাম। আপনার এরকম অনেক হয় না যে আমরা ছোটোবেলার মধ্যে ফ্রিজের মধ্যে খুইলা দেখছি নতুন একটা বক্স আসা পড়ছে আইসক্রিমের, নিয়া খাইয়া মানে তারপর দেখি যে এইটা ছিল আদা বাটা বা রসুন বাটা, তখন কি মানে ডোজটাই না খাইতাম, তাই না? আপনাদের কি এরকম হয়েছে কখনো? আমার রসুনের সাথে সাধারণত এরকম হয়ে যাবে, আমি রসুন খাইয়া ফেলছিলাম, বুঝছেন, একটা করে। কারণ দেখেন, আদাটা আমি বুঝে ফেলতে পারি ছোটোবেলা, মানে আদার মধ্যে একটা স্ট্রং স্মেল থাকে, তো আদা এবং কালারটাও একটু হলদেটে থাকে, যার কারণে আদাটা বোঝা যায়। আদা ব্লেন্ডার করে ফেলে বা বাটা ফেলে, আমি নিজেই আদা বাটি, আমি নিজেই রসুন বাটি, তো আমি এই জিনিসটা বুঝি। আদাটার মধ্যে আসলে একটু রঙটা একটু ডিফারেন্ট থাকে, কোনো আইসক্রিমের রঙ এরকম থাকে না, তো এবং গন্ধটার কারণে বোঝা যায়। কিন্তু রসুনটা আসলে বোঝা যায় না, ঠিক আছে? রসুন যদি আপনি ভালো করে ব্লেন্ড করেন, একদম মিহি হয়ে যায়, একদম সফট ফ্লাফি, একটা মানে খুব সুন্দর একটা ভলিউমে রসুন বাটাটা হয়, ঠিক আছে? দেখতে অ্যাকচুয়ালি মানে ভ্যানিলা আইসক্রিমের মতোই মনে হয়, বাট ভ্যানিলাতে একটা সুন্দর একটা স্মেল আছে, খুবই সুন্দর একটা স্মেল। রসুনের মধ্যে একটা ঝাঁঝালো স্মেল থাকে বটে, কিন্তু ওটা আসলে বোঝা যায় না, মানে আপনি যতক্ষণ না নাকের কাছে নিয়ে আসতেছেন ওটা বোঝা যাবে না, আপনি বুঝবেন না। তো এই ধরনের জিনিস আমার আসলে হয়েছে, গইলা যেতেছে আইসক্রিম। আমি আজকে আর কী বলবো, অর্ধেক বক্স আইসক্রিম ছিল, আম্মু কিছুটা খাইছে, এরপর বলছে যে আমার খাইয়া ফেলতে। আমি ভাবলাম ক্রেভিং যেহেতু উঠছে, খাইয়া ফেলে পুরোটা। এবং আমি ভাবছিলাম যে আজকে মানে আইসক্রিম খাইতে খাইতে পুরো ভিডিওটা কভার করে ফেলবো, যতক্ষণ লাগবে সময় আইসক্রিমটাকে শেষ করতে, ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও করতে থাকবো। বাট ডোন্ট ওয়ারি, আমি কিছুক্ষণের মধ্যে এই আইসক্রিম আমার শেষ হয়ে গেছে, প্রায় এখনই শেষ করে ফেলবো। গত ভিডিওর মধ্যে আমার গুরু কামরুজ্জামান ভাই আমাকে কমেন্ট করছিল যে আমার নিঃশ্বাস প্রশ্বাস মানে আমার মানে
ভিডিওর মধ্যে কথা বলতে বলতে অনেক নিঃশ্বাস প্রশ্বাসের সাউন্ড আসতেছিল, যে এরকম সাউন্ড আসতেছিল, বুঝছেন? তো এটা নাকি অনেক বিরক্তিকর একটা সাউন্ড শোনা যাচ্ছিল। গঠনমূলক সমালোচনা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আসলে গত ভিডিওর মধ্যে আমি ছিলাম ঘুমের মধ্যে, ঠিক আছে? একদম রাত 12টা বাজে গেছিলো না 11টা বাজে গেছিলো, আমার ঘুমে চোখ বন্ধ হয়ে গেছে। তো এবং আমার বুকের মধ্যে একটু কফও ছিল, যার কারণে আমার নিঃশ্বাস প্রশ্বাসটা একটু ভারী হয়ে গেছিলো, যার কারণে আসলে ওই সাউন্ডটা আসতেছিলো। আজকে মনে হয় এই সাউন্ডটা আসবে না, তবে হু নোস আগামী 1টা বা 2টা ভিডিও পরে হয়তো আমার এই সাউন্ডটা দেখতে পারবেন। যেই হারে আমি আইসক্রিমটা খাইছি, আমার পাক্কা ঠান্ডা লাগবে, পাক্কা আমার বুকের মধ্যে কফ জমবে, তখন জানি কি হয়। মাই গুডনেস, ভালো লাগতেছে, নট ব্যাড। সামনে কুরবানি, আপনাদের প্ল্যান কি আমাকে একটু কমেন্ট বক্সে জানান তো। আজকের ভিডিওটা হয়ে গেছে একটু ASMR টাইপের, ওই যে ফুড মানে খায় যে ওদের মতো, খাবার খাইতে খাইতে যারা ভিডিও বানায় ওই রকম হয়ে গেছে। আমার সাউন্ডটা শুনতে হবে, আমি হয়তো ASMR মানে দেখেন এই পাগলামিটা আজকে কেন করতেছে, যে খাইতে খাইতে ভিডিও বানানো। আপনার আমি মনে করি আপনার বয়স যত কম আছে তত বেশি পাগলামি করে শেষ করে ফেলেন, কারণ বয়স বাড়ার সাথে সাথে না অনেক ধরনের রেস্ট্রিকশন চলে আসে, যে তুমি এখন বড় হয়ে গেছো, তুমি এখন এই জিনিসটা করতে পারবা না, তুমি সেই জিনিসটা করতে পারবা না, তুমি কি ছোট বাবু, তুমি এটা করতে চাও, এই ধরনের অনেক রেস্ট্রিকশন চলে আসে। আপনি পাগলামি বাদ দেন, আপনি নর্মাল কোনো একটা জিনিস করতে যাবেন, তারপর সমাজ আপনাকে আটকাবে। সমাজের কথা বাদ দেন, সমাজের গোষ্ঠী মানে আপনার ফ্যামিলি, আপনার বাবা মা আপনাকে আটকাবে। যেমন ধরেন আমার খুব ইচ্ছা আমি একটা সাইকেল কিনি, আমার মাকে বলছি, আমার মা বলে তুমি কি বাচ্চা ছেলে, তুমি সাইকেল চালাবা? সাইকেল চালানো, বিদেশের মধ্যে কিন্তু সাইকেল চালায়। কোন একটা দেশ জানি আছে যে জায়গার মধ্যে গাড়ির থেকে বা বাসের থেকে সাইকেলের সংখ্যা বেশি, কারণ তারা হেলথ সচেতন এবং সাইকেলের মধ্যে অনেক বেশি ট্রাফিককে সেভ করা যায়, নয়েজ পলিউশন, এয়ার পলিউশন, এই ধরনের জিনিসপত্র বাঁচানো যায়। সো ওরা অনেক বেশি সাইকেল চালায়, ঠিক আছে? মানুষের থেকে সাইকেলের সংখ্যা বেশি ওই দেশের মধ্যে। কোন দেশ জানি, মানে আপনি যদি দেশটার নাম জানেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আমি একদিন দেখবেন সত্যি সত্যি আমাকে না বলে আমি একটা সাইকেল কিনে ফেলবো, ঠিক আছে? আমার বয়স এই মুহূর্তে 25, আমার বয়স যখন 30 হবে আমি হুট করে একটা সাইকেল কিনে ফেলবো এবং বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করবো, আমার ইচ্ছা আছে। আমি এখন লিকুইড আইসক্রিম খাচ্ছি। এইভাবে লুকায় লুকায় আইসক্রিম খাইতে খুব মজা আছে। দেখেন পিরিচের মধ্যে যদি আপনি নিয়ে আইসক্রিম খান, ওটার মধ্যে কখন পিরিচের ঢালবেন, সরি শুরু থেকে বলি, কখন পিরিচটা ধুবেন, কখন ফ্রিজটা খুলবেন, বক্সটা নিয়ে ওইখানে ফ্রিজের মধ্যে ঢালবেন, কখন ফ্রিজটা বন্ধ করে বাসা রুমের ভিতরে আইসা তারপর আয়েস করে খাবেন। এত কিসের ঝামেলা রে ভাই? ফ্রিজের মধ্যে ফ্রিজটা খোলেন, বক্সটা নেন, চামচ দিয়ে খাওয়া শুরু করেন, যখন মনটা ভরবে ফ্রিজের দরজা বন্ধ করে আইসা পড়েন। এত কাহিনী করার দরকার আছে? নগদে খাবেন, এটা হচ্ছে মজা। ছোটোবেলার মধ্যে ওই যে হরলিক্স খাইতেন না, হরলিক্স পানির মধ্যে গুলায় খাইতে, দুধের মধ্যে গুলায় খাইতে খুবই ভালো লাগতো, খুবই মজা লাগতো। কিন্তু আম্মা যখন বাসার মধ্যে থাকতো না, আশেপাশে থাকতো না, ঠাস করে মুখাটা খুইলা হাতের মধ্যে নিয়ে একটা লেমন দিতে, একটা এইটা করতে যে মজাটা লাগতো, মানে ওইটা পানির মধ্যে গুলায় আপনি কখনোই পাবেন না, এটা নেভার এভার। তো এরপরে গুঁড়া দুধের বেলায়ও এরকমই হতো, ঠিক আছে? যখন মা বাসার মধ্যে থাকতো না, জাস্ট হাতের মধ্যে নিয়ে, এইটা হচ্ছে একটা জিনিস, বুঝছেন? এই মজাটা যদি নিজের বাড়ির থেকে যদি চুরি করতে না পারি, নিজের বাড়ির থেকে যদি মজা করতে না পারি, তাহলে আমি মজাটা করবো কবে বলেন? কার বাড়িতে করুন বলেন? আর বড় হওয়ার পরে তো এই জিনিস করতে পারবো না, তাই না? আপনি যখন বিয়ে করবেন, আপনি অনেক ধরনের রেস্ট্রিকশন আসবে, অনেক ধরনের পাগলামি আপনি করতে পারবেন না। আপনি যখন বাবা হবেন, আপনি অনেক ধরনের মানে জিনিসপত্র করতে পারবেন না, অনেক পাগলামি করতে পারবেন না। আপনি যখন শ্বশুর হবেন, আপনি যখন আরও বড় হবেন, শ্বশুর হবেন, তখন আরও জিনিস করতে পারবেন না। আপনি যখন নানা হবেন, দাদা হবেন, তখন হয়তো কিছু কিছু জিনিস করতে পারবেন নাতির সাথে। দাদা হওয়ার পরে বা নানা হওয়ার পরে মনে হয় অনেক ধরনের রেস্ট্রিকশন চলে যায় আস্তে আস্তে, কারণ ওই ধরনের বয়সের মধ্যে আসলে আপনাকে আর কেউ দাম দেয় না, বা আপনাকে আসলে পাত্তা দেওয়া বা আপনার দিকে নজর দেওয়ার একটু সময়টা আসলে কমে যায়। বাচ্চাদের দিকে যেমন আসলে বাবা মায়েরা খুব বেশি একটা কথায় পাত্তা দেয় না, যে ও হয়তো একটা কথা বলে ফেলছে, কিছু বোঝা গেল না, আচ্ছা ঠিক আছে ছোটো মানুষ, হয়তো কোনো একটা অপরাধ করে ফেললো, তারপর আহারে ছোটো মানুষ তো থাক, সমস্যা নেই। এদিক দিয়ে বড় যখন হয়ে যান, নানা দাদার টাইপের মানুষ যখন হয়ে যাবেন, তখনও ওরা হয়তো কিছু একটা বললো, হয়তো আপনাকে শাসন করলো, আরে বড় মানুষ ভীমরতি ধরছে, হ্যাঁ মাথার তার ছিঁড়া গেছে গায়ে না, আরে
ওনার কথা আর শুনতে হবে না, মুরব্বীরা এই ধরনের কথাই বলে। তো এই ধরনের ব্যাপার স্যাপার থাকে। তো বড় হয়ে গেলে মনে হয় মানুষের দাম দেয় না, একদম বয়স্ক একদম মুরব্বী হয়ে গেলে তখন মনে হয় মানুষ বোঝা হিসেবে দেখে, তাই না? তো আমি যখন মুরব্বী হয়ে যাব তখন কি আমার সাথে এরকম হবে? আই গেস আমি যদি আমার মায়ের সাথে এরকম আচরণ করি, আমার আচরণ থেকে দেখে হয়তো আমার সন্তান শিখবে। কিন্তু আমি যদি খুব সুন্দরভাবে ওকে কীভাবে মাকে মানে আমার মা যখন মুরব্বী হবে ওনার সাথে কীভাবে ভালো ট্রিট করা যায়, এই জিনিসটা যদি আমার সন্তানকে দেখায় যেতে পারি, আই থিঙ্ক ও আমার সাথে ওই ধরনের আচরণটা ফেরত দিবে। মানে আমি ওকে যেভাবে শেখাবো, যা শেখাবো, আই থিঙ্ক অ্যান্ড আই হোপ সে ওই জিনিসটা আমাকে এবং এই সমাজকে ফেরত দিবে। সো সিরিয়াস একটা নোটের মধ্যে আমি আজকের এই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। এক সেকেন্ড ওয়েট এ সেকেন্ড। আমি না প্রত্যেক দিন আপনাদেরকে ছবি দেখাই। আমার তো ছবি দেখানোর, ড্রয়িং দেখানোর একটা কী বলে চ্যালেঞ্জ চলতেছে, তাই না? আজকে হচ্ছে 7th ড্রয়িং। এই হচ্ছে সেই ড্রয়িংটা। এটা হচ্ছে একটা কাগজের প্লেন। কেমন লাগছে আপনি বলেন তো আমাকে? আমি এখানে না হ্যাচিং করার প্র্যাকটিস করতেছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কলম দিয়ে ছবি আঁকি এবং কলম দিয়ে ছবি আঁকতে আমার ভালো লাগে। কেন ভালো লাগে আমি এটা আমার অন্য একটা ভিডিওর মধ্যে বলছিলাম, সেই ভিডিওটা দেখতে পারেন চাইলে। এবং আমি এক বসাতে বিকালবেলা আমি 2টা ছবি আঁকা ফেলছিলাম এবং আমি কিন্তু আপনাকে দেখাবো না। এই দ্বিতীয় ছবিটা দেখার জন্য আপনাকে পরবর্তী ভিডিওটা দেখতে হবে, যেটা কিনা সকালবেলা বা দুপুরবেলা আপলোড হবে। ওইটার মধ্যে দেখে ফেলেন। আপাতত এটা দেখেন, ঠিক আছে? এবং আপনি কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। এবং বাকি ভিডিও আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে করবো। আপনাকে যে ভিডিও লাস্টে এসেই দেখতে হবে এরকম না। আমি 5টা করে ছবি, 5টা করে ড্রয়িং একটা সময় পর আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে পোস্ট করি, বা পোস্ট নামের একটা ট্যাব আছে, ওই জায়গার মধ্যে আমি আপলোড করে দিই। আপনি তখন একসাথে সবগুলো দেখে ফেলতে পারবেন। আপনাকে সব ভিডিও লাস্টে এসে দেখতে হবে না। বাট আপনি যদি প্রতিদিন দেখতে চান তাহলে আপনি ভিডিও লাস্টে এসে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।